রূপা, আজ কতদিন পরে সমস্যা মুক্ত হয়ে দিদি শাড়ি পরে সেজে এসেছে, আগের মতো দেখাচ্ছে। রূপা, কমলা মা, দুজনে এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো? দিদি, তোমাকে দেখে মনে হচ্ছে গর্ভগৃহ থেকে দেবী স্বয়ং এসেছেন, সেই একই রকম রূপ। কমলা মা, মনে হচ্ছে আমাদেরই নজর লেগে যাবে দিদি, নজর কাটিয়ে দাও। তাই না? কুকুরের নজর, বিড়ালের নজর, আমার নজর, আর সকলের নজর কেটে যাক যাক যাক। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরা এই সমস্ত কথা বলে নজর কাটাচ্ছ, কিন্তু সেই দিন যে তোমরা দুজনে বিধবার নিয়ম পালন করাতে যাচ্ছিলে, আমরা ওই নিয়ম করিনি গো। অনুজা ম্যাডাম আমাদের কাছে এসেছিল, জিজ্ঞেস করলো, আমি এইসব করতে পারবো না বলে দিয়েছিলাম। ঠিক কি ভুল তা নিয়ে আমি তর্ক করতে পারবো না, আমি এক্ষুনি শিবানীর সাথে কথা বলবো। বিধবার নিয়ম করাতে হবে বলল, প্রতিজ্ঞা করেছিল মনে হচ্ছে। কেউ জোর করে এই কাজটা ওনাকে দিয়ে করাচ্ছিল বলে মনে হয়। কে যে এভাবে জোর করে করাতে পারে সেটা আমি ভালো মতো জানি। বিধবাদের নিয়মগুলো আমি মোবাইলে ভিডিও করতে দেখেছি আমি দিদি। তখন ওটার ব্যাপারে জিজ্ঞেস করব বলে ভাবছিলাম, তুমিও কিছু বললে না, চুপ করেছিলে, তাই আমিও চুপ করেছিলাম। আমি মন থেকে রাজি ছিলাম না রূপা, উনি আমাকে জোর করে বসিয়েছিলেন, কিন্তু উনি যে ভিডিও করেছেন সেটা আমি একেবারে জানতাম না। ওই রাক্ষস সায়নী এসব বলেছে, এই জন্য আমাকে জোর করে বিধবার নিয়ম পালন করাবে বলে আমাকে বিধবার মতো সাজিয়ে ওই সায়নকে ভিডিও কল করে দেখাচ্ছিলেন। আমি এত সহজে এসব ভুলে যাব না। কমলা মা, অনুজা ম্যাডামকে ফোন করে বলো আমি এখানে আসতে বলেছি। ঠিক আছে দিদি। শিবানী, শিবানী, শিবানী। কমলা,
শিবানী আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল কি জন্যে বলো তো? জানি না তো, দিদি ফোন করতে বললেন তাই করলাম। ওই তো দিদি এসেছেন, কথা বলুন। আপনাকে আমি কেন আসতে বলেছি সেটাই জিজ্ঞেস করছেন তো? আচ্ছা শিবানী, তুমি আমাদের আসতে বলেছো কেন? আচ্ছা আন্টি, ক্যামেরাম্যান কৃষ্ণা স্যার যিনি সিনেমা করেন না, উনি একটা বিরাট বড় বাজেটের একটা সিনেমার শুটিং করছিলেন। আর্জেন্ট একটা কাজ আসার জন্য উনি কালকে ইউএসএ গেছেন, আর ক্যামেরাম্যান নেই বলে সিনেমার কাজও থেমে গেছে। হ্যাঁ, তাই আপনি ওনার বদলে এই ক্যামেরাম্যানের কাজটা করতে পারবেন কিনা সেটা জানার জন্যই আপনাকে এখানে ডেকে প্রশ্ন করছি। আরে প্রোডিউসার আমার ফ্রেন্ড হয়, আমি ওনাকে বলেছি আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের মাঝে একজন ক্যামেরা ওম্যান আছেন, হলিউডের সিনেমা বানানোর মতো ট্যালেন্ট আছে ওনার, এভাবেই বলেছি আমি। আমাকে বিধবাদের মতো সাজিয়ে এত সুন্দর শুট করেছিলেন যে সেটা একজন দেখে ওনাকে লাখ লাখ টাকা পেমেন্ট করতেও দ্বিধাবোধ করেন, এটাও বললাম। উনি শুনে বললেন দয়া করে ওই ক্যামেরা ওম্যানকে যে করেই হোক কালকে আমাদের শুটিং সেটে পাঠিয়ে দিন বলে অনুরোধ করলেন আন্টি। তাই বলছি, শুট করতে যাবেন নাকি আপনি? ও, এতক্ষণে বুঝলাম যে তুমি কোন বিষয়ে কথা বলছো। বলুন দেখি আমি কি ব্যাপারে কথা বলছি? হ্যাঁ, আমি যে তোমায় বিধবা নিয়ম পালন করে সায়নকে যে ভিডিও কল করে দেখালাম সেই বিষয়ে কথা বলছো তুমি, তাই না? সুপার। দেখি এখন একবার সায়ন সাহেবকে ভিডিও কল করুন দেখি। কেন? কি আন্টি আপনি, যখন ফোন করতে বলছি তখন চুপচাপ ফোনটা করুন। কেন, কিসের জন্য একদম জিজ্ঞেস করবেন না। কি হলো আন্টি, আপনি হঠাৎ আমাকে ভিডিও কল করছেন কেন? কমলা মা, যাও গিয়ে ফোনটা এখানে নিয়ে এসো। ফোন দিন দিন। হাই সায়ন, কেমন আছিস? কি হলো, শক লাগলো নাকি? হয়তো ভাবছিস যে ওর তো সাদা শাড়ি পরে থাকা উচিত, তার বদলে এরকম কালারফুল কেন পরে আছে। কারণ আমার মঙ্গলসূত্র রক্ষা করছে স্বয়ং দেবী মা, বুঝলি? তোদের মতো পিশাচরা এটা কোনোভাবেই কেড়ে নিতে পারবে না। অশোক, অশোক, শিবানী, কি হয়েছে? আরে অশোক, তোমাকে একবার দেখলে
মনে হয় সারাক্ষণ দেখতে থাকি। চোখ ভরে শুধু তোমাকেই দেখে যাই আমি। শয়তান সায়ন, দেখতে পেলি তো এটা? দেখ, আমার অশোক হিরোর মতো দাঁড়িয়ে আছে, আর তুই নিজের মুখটা দেখ, ক্লাইম্যাক্সে হিরোর কাছে প্রচুর মার খাওয়া ভিলেনের মতো লাগছে। বেঁচে আছিস কিসের জন্য তুই? আয়নায় গিয়ে নিজের মুখটা একবার দেখ। দেখতে ইচ্ছে করবে না, নিজেরও ঘেন্না করবে। কিন্তু আমার বরকে দেখ, গন্ধর্বদের মতো দেখতে। এসব দেখে হিংসে জ্বলে পড়ে যাচ্ছিস না? একটা কাজ কর, ছাদে চলে যা, রেলিং এর ধারে গিয়ে ঝাঁপ দিয়ে মরে যা। কমলা মা, দিদি, এই ফোনটা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে এসো। রাস্তার কুকুরকে শুধু 2-1টা বিস্কিট খাওয়ালেই হলো, একবার দেখতে পেলে লেজ নাড়তে নাড়তে চলে আসবে। কিন্তু আপনাদের 6 বছর ধরে শুধুমাত্র খাবার দিয়েছি তা নয়, থাকার জায়গাও দিয়েছি। রাস্তার কুকুরদের যে কৃতজ্ঞতা আছে না, সেটা আপনাদের মধ্যেও নেই। অশোক আমাকে একটা কথা বারবার বলতো, আমার বাড়ির লোকেদের নিজের সাথে রাখবে না, তোমার খাবারে বিষ মিশিয়ে দিতেও কোনো দ্বিধা বোধ করবে না। কিন্তু আমি আপনাদের বিশ্বাস করতাম। যে কাজটা করেছেন তার জন্য লজ্জা করছে না আন্টি? আর নন্দিনী, তোমরা আমার সাথে যত অন্যায় করে থাকো, কিন্তু তোমার বিয়ে আমি খরচা করে বড় করে দেব বলেছিলাম। অন্তত আমার এইটুকু ভাবনার সম্মান দিতে পারতে তুমি। এসব আমি কিছুই জানি না বৌদি। তোমাদের মন যদি বিষাক্ত না হতো তাহলে আমাকে বিধবা রূপে সায়নকে দেখাবেন বলে আমার কাছে এসে আমাকে বিধবার নিয়ম করাবেন বলে রাজি করিয়ে ওই নিয়ম পালন করার সময় সায়নকে ভিডিও কল করে দেখাতেন না। ছি, মানুষ যে এতটা ক্রূর হতে পারে আমি সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সত্যি কি আপনারা মানুষের পর্যায়ে পড়েন? ছি, আপনাদের মুখ দেখতেও আমার ভালো লাগছে না, ঘেন্না করছে। বেরোন এখান থেকে। বেরিয়ে যান বলছি। শিবানী, এসব কিছু নিয়ে তুমি কেন এত মন খারাপ করছো? আরে আমার কিছুই হয়নি, আই এম পারফেক্টলি অলরাইট, ওকে? কিন্তু না, সায়নবাবু, আপনি কি জানেন শিবানী অনুজা নন্দিনীকে নাকি বাড়িতে ডেকেছিল? অনুজার মোবাইল থেকে ভিডিও কল করে অশোককে নাকি দেখিয়েছিল। বেচারি অনুজাকে অনেক অপমানও করেছে।
আন্টির অপমানটা বড় বিষয় নয়, আমার অসম্মান হয়েছে সেটা বড় কথা। আমি যাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম সে আমারই চোখের সামনে রোম্যান্স করছে, এটা দেখে আমার গায়ে যেন অ্যাসিড পড়ার মতন জ্বালা ধরছে। আমার সারা জীবনে এরকম ভাবে অপমানিত হতে হয়নি। সহ্য করতে পারছি না। আমার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, ক্যাপাসিটির ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। ওই শিবানীর সাথে বিধবা হওয়ার রীতিটা দেখে আমি কত খুশি হয়েছিলাম, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আজ যখন ও আমার চোখের সামনে নিজের বরের সাথে রোম্যান্স করছে। এটা সহ্য করা যায় না। সায়নদা, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি নিজে ওখানে গিয়ে ওদেরকে শেষ করে দেব। তোমার জন্য আমি জেলে যেতেও রাজি আছি। রকি, ওকে বাঁচিয়ে রাখতে হবে, আর ওকে বাঁচিয়ে রেখে ওর জীবনের সব থেকে প্রিয় বস্তুটা ওর থেকে কেড়ে নেব আমি। ও বেঁচে থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা লাশ হয়ে বেঁচে থাকবে। স্বাভাবিকভাবে জীবন বাঁচার সাহস ও হারিয়ে ফেলবে। ওর সব শান্তি কেড়ে নেব আমি, না হলে আমার জীবনের প্রতিশোধটা কোনোভাবেই পূর্ণ হবে না। 1 মিনিটে শেষ করা খেলাটাকে যদি সারা জীবন ধরে টানা যায় তাহলে তার থেকে বেশি সন্তুষ্টি আর পাওয়া যায় না। আর ওকে শেষ করতে হলে আমাকে মেন্টালি আর ফাইন্যান্সিয়ালি আরো স্ট্রং হতে হবে। একটার পর একটা চোট পেয়ে ও হারছে না, আরো স্ট্রং হয়ে যাচ্ছে। রোজ একটু একটু বিষ পান করে নিজের রক্তে মেশাচ্ছে। ওকে যদি কালনাগিনীও কামড়ায় ওই বিষেও ওর কিচ্ছু হবে না। শিবানী এইভাবেই স্ট্রং হয়েছে। সমস্যাগুলোর মুখোমুখি হতে হতে এখন আর কোনো কিছুতেই ও ভয় পায় না। আর যে কি বাকি আছে, গাছ কাটার জন্য কুড়োলের প্রয়োজন হয়, কিন্তু পাহাড় ভাঙতে বোম লাগে প্রতাপবাবু, আর আমি সেই বোমটাই রেডি করছি। এবার ওর সঙ্গে আমাদের ঝামেলা হলে আমরা হারবো না। ওকে শেষ করে দেব সায়নদা। এখনো খুব বাড়াবাড়ি করছে। ওর মোমেন্টটা ইঞ্চ বাই ইঞ্চ অ্যাবজর্ব করতে হবে রকি। ঠিক সময় বুঝে প্রহার করতে হবে। প্রতাপবাবু, আপনি সব সময় আমাদেরকে আপডেট দিতে থাকবেন, আর তার জন্য আপনি পুরস্কারও পেতে থাকবেন। ও এখন আরো একটা সাপোর্ট পেয়ে গেছে সায়নবাবু। সেটা আবার কে? ভৈরব। ভৈরব এখন একেবারে বদলে গেছে। শিবানীর দাদার মতোই ওকে এখন ভালোবাসছে। শিবানী নিজের দাদাকে যতটা ভালোবাসতো ঠিক সেই রকমই ভৈরবকেও ভালোবাসছে সায়নবাবু। ওই স্কুলের মেয়েটার বাবার হাত থেকে অশোককে বাঁচাতে ওই ভৈরবই এসে দাঁড়িয়েছিল। শিবানীর কোনো রকম সমস্যা হলেই ওই ভৈরব সামনে এগিয়ে আসছে। রকি, ওই ভৈরবের উপর একটু নজর রাখতে হবে। ও এখন সুযোগ বুঝে অশোকের সাথে হাত মিলিয়েছে, আর সেই জন্যই শিবানী
সেই কারণেই আরো বেশি শক্তি পেয়ে গেছে। আমাদের ওর থেকেও বেশি স্ট্রং হতে হবে। এবার আর ভুল করা যাবে না সায়নদা। ধীরে সুস্থে ওর একটা ব্যবস্থা করতেই হবে। হঠাৎ করে সবাই গেল কোথায়? উটকি, উটকি। দাদা, নমস্কার। দিদি ওপরে আছে। দিদি, আরে দাদা, তখন দেশে যাচ্ছ বলে রওনা দিলে আর এখন একটা ছোট্ট ব্যাগ নিয়ে চলে এলে। তোমাকে বলেছিলাম না 2-4 দিন এখানে থেকে তারপর বাড়ি যাও। বাইরে যাওয়ার পর মনে পড়লো বুঝি যে আরো 2-4 দিন এখানে থাকলে ভালো হয়।